নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অম্বুবাচীর গর্ভগৃহে। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অম্বুবাচীর গর্ভগৃহে, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। বন্ধুরা, অনুরোধ করব অবশ্যই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুরু হচ্ছে আজকের গল্প। কি করছো? দেখছো না মাথার চুল ঝাড়ছি? সাত সকালে স্নান করলে? হ্যাঁ, তোমার মা আমার কাছে আলতা পরাবে না, সিঁদুর পরাবে। কেন? ও বাবা, অম্বুবাচী তুমি জানো না নিয়ম? ও মা কি খাবে? কি আর খাবে? ফল পাকড় খাবে। আর দুধ রেখেছি, দুধ তাহলে ফুটিয়ে দিও। মা তো কাজ করতে পারবে না, এমনিতেই হাত পা অসাড়। আজকে আরও কাজ করতে পারবে না। অম্বুবাচীর নিয়ম আছে না, তুমি বুঝবে না। কি নিয়ম বলো তো? ও বাবা, তুমি বলছো দুধ গরম করে দিতে? দুধ জাল দেওয়া যাবে না তো। আজকে উনুনে ফুটুন তো কিচ্ছু উনি খাবে না। মানে চিড়ে খাবে, খই খাবে আর সাবু খেয়ে থাকবে। কাঁচা দুধ দিয়ে মেখে দেবো তাই। কিন্তু মানুষটা মরে যাবে খেয়ে, এমন কথা বলো না তুমি। তুমি চুপ করো, নিয়ম আছে তো, এগুলো পালন করতে হয়। সরো দেখি। আলমারি খুলে নতুন সুতির ছাপার শাড়িটা বের করলো, করে নিজের শরীরে জড়িয়ে নিল মেয়েটি। এরপরে হাতে শাঁখা পলা আর কপাল সিঁথি শূন্য রেখেই নতুন সিঁদুর কৌটো আর আলতাটা নিয়ে আরেক হাতে ফলের ডালা সাজিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে এসে চলল তার শাশুড়ির ঘরে। আমি এসেছি এই বাড়িতে মাস তিনেক হয়েছে। পৈতৃক ভিটে ছেড়ে এসেছি, থাকতে ওখানে ভালো লাগে না। বংশ পরম্পরায় আমিই একমাত্র বেঁচে। 4 বোন ছিল, 2 দিদি 2 বোন। প্রত্যেকেই ভাগ্যের অমোঘ দোষে আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা মা বয়সকালে মরলেও বংশে একমাত্র আমিই একা, আমারই পাপের কারণে। অম্বুবাচীর গর্ভগৃহে আমি তো কলঙ্কের সৃষ্টি করেছিলাম, সেই ফল আজও দিচ্ছি। সবটা জানতে গেলে একেবারে গোড়া থেকে শুনতে হবে। খাপছাড়া ভাবে না কোনো কিছু বোঝা যায় না। কুসুমপুরে এসেই মনটা ভালো হয়ে গিয়েছিল আমার। আমি অভিক দত্ত, পেশায় একজন সরকারি স্কুল শিক্ষক। বাড়ি আমার রানাঘাট শহরে, জাংশন বলতে পারেন। সেইখান থেকে কুসুমপুরের দূরত্ব নেই করে তাও 10 ঘন্টার পথ, একেবারে গ্রামের ভেতরে। জীবনে পাওয়া চাকরি আমার বহু কষ্টের ধন, যেন হারিয়ে যাওয়া কুড়িয়ে পাওয়া সম্পত্তির মতো। তা সেই চাকরি পালন করতে কুসুমপুর কেন, জমের দক্ষিণ দুয়ারেও যদি আমায় পাঠানো হয় আমি দাঁত কেলিয়ে যেতে রাজি। এইখানে আসার পরই আমার মনটা ফুরফুরে হয়ে গিয়েছে। বাড়িতে আমি বাবা মার একমাত্র সন্তান নই, আমি 5ম, তাও আবার সেজো। 2 দিদির বিয়ে হয়ে গিয়েছে, ঘাড়ে এখনো 2 বোন রয়েছে। বাবার যা কিছু আছে তা বেচে বর্তে বোন 2 পার হবে ঠিকই, কিন্তু আমার বউয়ের ভাগ্যে থাকবে হরি মোটর। কিন্তু এখন চাকরিটা পেয়েছি বলে সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। সরকারি স্কুল শিক্ষকদের এমনিতেই তো বছরের বেশিরভাগ দিনই ছুটি, তার উপরে গ্রামের মুক্ত অক্সিজেন গ্রহণ করে জীবন বায়ুটা না হয় দ্বিগুণ বাড়িয়ে নেব। যেদিন প্রথম লেটারটা হাতে পেলাম
সেই দিন মা বাবা চোখের জলে আত্মহারা। মা তো শুনেই বললেন, ও বাবা অবিক, ও আবার কোন গ্রাম রে? বাপের জন্মে তো এমন গ্রামের কথা শুনিনি। বাবা রেগে মেগে অস্থির হয়ে মাকে বললেন, অনেক হয়েছে ছেলেকে আঁচলে বেঁধে রাখা, এবার একটু ছাড়তে শেখো। যেখানে আছে সেখানেই যাবে, সরকারি চাকরি বলে কথা, ভবিষ্যতে ওরা চিন্তা থাকলেও পেনশনের টাকায় বসে বসে খাবে আমার ছেলে। আমি কিছু করতে না পারলেও আমার ছেলে তো করলো। দেখেছিস, দেখ যতক্ষণ অন্যায় করতি তখন তোমার ছেলে, যাই চাকরি পেলি অমনি আমার ছেলে। মা হাসতে হাসতে চলে গেলেন রান্নাঘরের দিকে। ছোট ছোট বোন দুটোও খুব খুশি, একটি স্কুলে পড়ে, একটি পড়ে কলেজে। দাদা আমরাও যাব মাঝে মধ্যে বেড়াতে। নিশ্চয়ই যাব। তা তোর দাদা কোথায় থাকবে না থাকবে সেটা আগে ঠিকঠাক করুক, আগে থেকেই যাব। বাবা বকছো কেন? বকবো না, ঢেংড়ি কাটি হয়ে যাচ্ছে, চাকরি বাকরির চেষ্টা কর দাদার মতো। বাবা ধমকালেন দুই বোনকে। ম্যাও ম্যাও করতে করতে ওরাও মাকে অনুসরণ করলো। বর্দি মেজদি ফোন করেছিল, জামাই বাবুরা বিরাট খুশি, শুনেই বললেন, তা শালা বাবু খাওয়াটা কবে হচ্ছে? এই এক জ্বালা আমাদের, যাই কিছু হোক না কেন খেয়ে যেন 7 পুরুষও শান্তি পায় না। মনটাকে দমিয়ে নিয়ে হেসে বললাম, এই তো জয়েন করি, তারপর না হয়। বেশ, খাওয়াটা কিন্তু ভুলে যেও না। একেই বছরান্তে একটা দিনই জামাই আদর পাই। পাশ থেকে বর্দি বলে, কি যে বলো, বাবা যৎসামান্য চেষ্টা করলেও যা করে অনেক। আমায় ফোনটা দাও তো। নাও, তোমার বর্দি কথা বলবে। হ্যাঁ রে ভাই, কোথায় পড়েছে এখন? কুসুমপুর। ও বাবা, সে আবার কোথায় রে? বহু দূর মনে হচ্ছে। হ্যাঁ, এমনিতে ম্যাপে সার্চ করলে খুঁজে পাচ্ছি না। ও বাবা, দূরজ পাড়াগা। না না ভাই, ওখানে যাস নে। আহ, কি বলছো বিনা? যাবে না মানে? সরকারি চাকরি। এই ফোনটা আমায় দাও তো। খবরদার, তোমার দিদির স্নেহের কাছে কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, তোমার চাকরি ভাই, তুমি সামলাও। অনেক বাধা পেরিয়ে সবার আশীর্বাদ মাথায় নিয়ে ট্রেনে উঠলাম। মনটা এত খুশি যে ভাষায় বর্ণনা করা অসম্ভব। কুসুমপুরে পৌঁছেই বুঝতে পারলাম আমি পুরাতত্ত্বের যুগে ফিরে এসেছি। প্রাচীনত্বের সেই গ্রাম, যেই মেঠো পরিবেশের কথা গল্প উপন্যাসে সবাই পড়ে। এখনো গরুর গাড়ি চলে, চারিদিকে সবুজ আর সবুজ, পুরো মুক্ত অক্সিজেন। এখানে কোনো রকম কল কারখানার দূষিত ধোঁয়া নেই। শুনেছি এখানে নাকি এখনো এক জমিদার আছে, বয়স তার 80-র কোঠায়, তার ছেলেপুলে সব বিদেশ থাকে। উনি মরে গেলে জমিদারিও চলে যাবে, তারপরে হয়তো ধীরে ধীরে এখানেও এমপি এমএলএর হাত বসবে। জায়গাটা লাবণ্যটাই নষ্ট করে দেবে শালারা। তবুও বলে কি হবে, জায়গায় জায়গায় এখন তো জোয়ার চলছে উন্নয়নের। ট্রেন থেকে নামার পরে বুঝতে পারলাম সন্ধে গড়িয়ে গিয়েছে। রাতের বন্দোবস্ত তো করতে হবে। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতেই দেখি থুতথুরে বুড়ো খক খক করে কাশছে। হ্যাঁ, গায়ে স্টেশন মাস্টারের পোশাক পরা ঠিকই। ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে, দাদা রিটায়ারমেন্টের বয়স হয়নি নাকি? তবু চেপে গেলাম, থাক। বলছি, আমি না এখানে নতুন এসেছি, এখানে বলতে পারেন এই ঠিকানাটা? ঠিকানাটা দেখাই, কুসুমপুর প্রাইমারি স্কুলের। ওইখানেই নাকি আমার থাকার বন্দোবস্ত করা হয়েছে। অন্তত এখানে যিনি এসবের আন্ডারে রয়েছেন তিনি বলেছেন। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে সঙ্গে আরও একটি চিঠি এসেছিল। এইখানকার পিয়ন মাস্টার সেই চিঠিটা আমাকে পাঠিয়েছিলেন। উনিই সবিস্তরে ব্যাখ্যা করে লিখেছিলেন, আপনার কুসুমপুরে পোস্টিং হয়েছে। এর আগে এক মাস্টার এখানে এসে থাকতো, তিনি মারা গিয়েছেন বছর 5 হবে। কুসুমপুরেই দেহ রেখেছিলেন, বয়স হয়ে গিয়েছিল। সেই জায়গাতে আপনি থাকতে পারবেন। আমার কর্তব্য আপনাকে জানিয়ে দেওয়া, তাই জানিয়ে দিলাম। বুঝতে পারলাম এখানকার লোকজন সচরাচর খুব একটা আসে না, আর এরকম পোস্টিংও খুব একটা কারো হয় না। আমার ভাগ্য ভালো যে আমি এই গ্রামে আসতে পেরেছি। এরপরে স্টেশন মাস্টারের কাছে ঠিকানাটা ভালো করে বুঝে নিয়ে হাঁটা পথেই এগোচ্ছি। আচমকাই পেছন থেকে একটা গরুর গাড়ি চালক আমাকে বলল, দাদা যাবেন নাকি? 2 টাকা দিয়েন। 2 টাকা? আমি অবাক। শহরে তো 2 টাকার কোনো মূল্যই নেই। আরে ভিখারিরাও 5 টাকা 10 টাকা ছাড়া ভিক্ষা নেয় না। হেসে বললাম,
2 টাকায় হবে? আরে হ্যাঁ। আমি গাড়িতে উঠে বসতেই উনি আমাকে বললেন, ভালো সময় এসেছেন, এখন অম্বুবাচীর মুহূর্ত। অম্বুবাচী? হ্যাঁ, এই সময় গ্রামে বিশেষ পুজো আচ্চা হয়। কিন্তু অম্বুবাচীতে তো পুজো আচ্চা হয় না বলে শুনেছিলাম। ম্যাক্সিমাম সময় অম্বুবাচীতে দেবীদের মুখ ঢেকে রাখা হয় লাল কাপড় দিয়ে, দেবতাদেরও অতটা ডিটেলসে বলতে পারবো না, তবে যেটুকু মায়ের মুখে শুনেছি। ঠিকই শুনেছেন, তবে আমাদের এখানে সবটা উল্টো। উল্টো বলতে? এখানে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান করা হয়। গ্রামের গৃহবধূদের, বউদের প্রাচীন মন্দিরে নিয়ে যাওয়া হয়, তাদেরকে পুজো করা হয়। অম্বুবাচী তো বেধবাদের নিয়ম, কিন্তু আমাদের এখানে সধবারাও বেধবাদের সঙ্গে নিয়ম পালন করে স্বামীর দীর্ঘ আয়ুর জন্য। তারপরে বিধবারা সধবাদের পায়ে আলতা পরিয়ে দেয়, ভর্তি করে দেয় মাথাতে সিঁদুর। নতুন বউটি তখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। প্রবেশ করার 1 মাসের মধ্যে সেই নববধূটি যদি গর্ভবতী হয়, তাহলে তার গর্ভে ছেলে হওয়া স্বাভাবিক। সেই গর্ভবতী বউটি পুত্র সন্তানের জন্ম দিয়ে মরে গেলেও সে ভাগ্যবতী, কারণ সে কুল দান করে গেছে। আমি অবাক হয়ে লোকটির কথা শুনছি। এরা এখনো কুসংস্কারে বিশ্বাস করে। শুধু মনে মনে ভাবলাম, থাক, বেশি কথা বলার কি দরকার। মাস গেলে মাইনে পাবো, ভালো মন্দ খাবো, হতেই আমার শান্তি। তারপরে বছরখানেক টিকে যদি যেতে পারি, একটা চিঠি লিখে দেবো খনি ওপর মহলে, আমার পোস্টিংটা একটু শহর অঞ্চলে করা হোক। এই নিন দাদা, এসে গেছি। মোটামুটি ঘড়ি দেখে যেটা অনুমান করলাম, লোকটি গরুগুলোকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে অন্তত 8 ঘন্টা আমাকে নিয়ে এলো। মাত্র 2 টাকা। শহর হলে তো 100 টাকা নিতেই নিত। টাকাটা দিতেও কেমন দ্বিধা হচ্ছিল, কারণ খুচরোই তো নেই। এসব খুচরো পয়সা এখন আর কেউ ব্যবহার করে? 200 টাকার নোট বের করতে গিয়ে পকেটটা হাতালাম। মানি ব্যাগ, আমার ঘাড়ের ব্যাগ সব হাতিয়ে হুতিয়ে একদম ভেতরের ব্যাগে বহু বছর আগে বোধহয় সিনেমা দেখতে গিয়ে বন্ধুদের সঙ্গে ওই 2-1 টাকা খুচরো সেখানে পড়েছিল, তাও বছর 4-5 হবে। সেইখানেই বের করে দিলাম একটা 2 টাকা। দেখে বললেন, বাহ, সুন্দর তো। মনে মনে ভাবলাম, তার মানে এখানে কি এখনো সেই খাঁচ কাটা 2 টাকাই রয়েছে? এই 2 টাকা আসেনি? আমি এখন কি করব? কি করবেন? আপনার সামনেই তো স্কুল। স্কুলটাকে দেখা মাত্রই বুকের ভেতরটার ধুকপুকানি 500 গুণ বৃদ্ধি পেয়েছিল আমার। এটা স্কুল? চাঁদের আলো নেই, আকাশে মেঘ করেছে, বজ্র বিদ্যুতের রীতিমতো শব্দ হচ্ছে, আর তারই ঝলকানিতে স্কুলটা আমার চোখে পড়ল। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, কোথাও কোথাও পাঁচিল আবার ধসে পড়েছে। বিরাট বড় লোহার গেটে জং ধরে গিয়েছে। স্কুলটি 1 তলা, তবে দেখে মনে হচ্ছে বহু বছর ধরেই বন্ধ। চারিদিকে আগাছাগুলো বড় হয়ে হয়ে স্কুলটাকে প্রায় ঢেকে দিয়েছে। স্কুলের পেছন দিকে বিরাট বড় বাঁশঝাড়। লোকটি হেসে বললেন, গরমের ছুটি ছিল তো, তাই এগুলো হয়েছে। এর 2-1টা বাচ্চা কাচ্চা আছে, পরে আপনার ভালো লাগবে। আর মাস্টার বলতে আপনি আর এক মাস্টারনি। মাস্টারনি? হ্যাঁ, মাধবী, আমাদের এখানকার জমিদারের ছোট মেয়ে। সেও তো চাকরি পেয়েছে এইখানেই, নিজেরই এলাকায়। সে নাকি প্রধান শিক্ষিকা। মাধবীর পাল্লায় পড়লে সবাই সিধে হয়ে যায়। কেন, কিরকম? ও মেয়ে তো কোনো নিয়ম মানে নে, ও বাঁধন ছাড়া সব কিছুতে যুক্তি চাই। মনে মনে ভাবলাম, যাক, আমার মতো চলার মতো একটা মেয়ে এখানে আছে, আর তার নামটা খুব সুন্দর, মাধবী। পিয়নের বাড়ির কাছে এসে হাজির হতেই বুঝতে পারলাম নিতান্তই গরিব মানুষ। মাটির ঘর, খড়ের ছাউনি, ছোট্ট ঘরটা, বাইরে লণ্ঠন জ্বলছে, সেখানেই বারান্দা মতো করা, আর তারই পাশে মাটির উনুনে কে যেন রান্না করছিল। বোধহয় ওনার বউ হবে। বউটি অসম্ভব সুন্দর দেখতে, ছোটখাটো, নাকে নলক দুলছে, পায়ে নুপুর, হাতে শাখা পলা, ফু দিয়ে দিয়ে রান্না করছে উনুনে। মুখশ্রীটা আগুনের উত্তাপে ঘর্মাক্ত হয়ে গেলেও তার সৌন্দর্য আভা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। গলা খাকারে দিতেই
বউটি শুনতে পেল না। বুঝতে পারলাম রান্নায় মনোযোগ দিয়েছে। যেটা রান্না করছে তার সুবাসে গোটা এলাকা ময় হয়ে আমারও পেটে খিদে পেয়ে গেল। ব্যাগ থেকে চিঠিটা বের করলাম, দেখাতে হবে তো। এই বাড়িটাও মাটির পাঁচিল দেওয়া, তবে কোনো গেট নেই, দিব্যি ঢুকে যাওয়া যায়। ঘরের পাশে দুটো বড় বড় ধানের গোলা রয়েছে, হাঁস মুরগি গরু সব আছে। অবস্থা চাষা মানুষের যেরকম হয় ঠিক সেই রকমই। আমার গলা খাকারি পঞ্চমবারে শুনতে পেল বউটি। হ্যাঁ, কে কে রে? বুঝতে পারলাম এবার আমার পরিচয় দেবার পালা। অগো অগো মিনুর বাপ, কে আছে দেখো না। ভেতর থেকে যেই মানুষটি বেরিয়ে এলেন তার বয়স নিতান্তই 45 থেকে 50। হুঁকো খাচ্ছিলেন, ইয়া বড় বুড়ি, গায়ের রং কালো, বিরাট বড় জোড়া ভ্রু কপালে, আর তার সাথে মানানসই করে গোপটাও আছে। গোপে তাঁ দিতে দিতে আরেক হাতে হুঁকোটা নিয়ে টেকো মাথায় পইতে ঝোলা ধুতি পরা পিয়ন বেরিয়ে আসতেই আমায় দেখেই যেন চিনতে পারলেন। শহরের মাল অভিক। হ্যাঁ, আমি হেসে বললাম, আপনি কি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়েছেন? ও বাবা, ওটা তো পড়তেই হবে। যেসব চিঠিগুলো এখানে আসে জমা হয় সেখান থেকে তো আমি নিয়ে নিয়ে পড়ে পড়ে দিই, যাতে মানুষগুলোর এসে কোনো অসুবিধে না হয়। জানি তো শহর থেকে আসা ছেলেপেলেদের কত অসুবিধে হতে পারে। যেই মাস্টারের কথা তোমাকে চিঠিতে লিখেছি না 5 বছর আগে, সে তো গলায় দড়ি দিয়ে মরেছিল। বুকের ভেতরটা 10 গুণ ধুকপুকানি বৃদ্ধি পেল। হা হা, আপনি আমাকে বললেন বাবা বয়স হয়েছে তাই? আরে দূর, ও তো বলতে হয়। চলো ঘরটা দেখিয়ে দিই। মরণ, ওটা থেকে ওভাবে তাড়াচ্ছ কেন? মিনু, মিনু দিকে শোন তো মা। মহিলার ডাকে ঘর থেকে যেই মেয়েটি বেরিয়ে এলো তার বয়স নিতান্তই 16 কি 17। হাঁটুর ওপরে কাপড় পরা, পায়ে নুপুর পরা, মাথার চুলটা খোপা করে বাঁধা, তারও মায়ের মতো নাকে নলক দুলছে। দেখতে পুরো মায়ের মতোই মিষ্টি মুখশ্রী, তবে বাপ মায়ের রংটা পায়নি। তার গায়ের রংটা গৌর বর্ণ, কপালে বড় করে টিপ পরা রয়েছে, মনে হচ্ছে যেন হাড়ির কালি দেওয়া, চোখেও কাজল। সুন্দর মেয়েটি আমাকে দেখে দাঁত বের করে হেসে বললে, অতিথি এসে বাবা, এভাবে কেউ নিয়ে যায়? আপনি আসুন দেখি। মেয়েটি অত্যন্ত সরল, আমার হাত ধরে নিয়ে গেল ঘরে। সত্যি কথা বলতে কি, আমি বেটা ছেলে মানুষ তো, মেয়ে মানুষ হাত ধরলেই না বুকের কোথায় যেন সুরসুরি লাগে। মা আর বোন বাদে অন্য মেয়ে মানুষের হাত বলছি, বউ ছাড়াও হতে পারে সেটা। অ্যাকচুয়ালি বেটা ছেলে মানুষেরাই ওই ফিলটা করতে পারে। কে কে আমার সঙ্গে সহমত একটু হাত তুলবেন প্লিজ। মেয়েটি আমাকে কুয়োর ধারে নিয়ে গেল। হাত মুখ ভালো করে ধুলাম, রাত্রেবেলা তৃপ্তি করে খেলাম। যেই খাবারটা দিয়ে খেলাম সেটা আর কিছুই নয়, গরম গরম খিচুড়ি আর লাবড়া। বৃষ্টি পড়ছিল, খেতেও ভালো লাগলো। বললেন, আজ আর গিয়ে লাভ নেই, একেই ঘরদোর বোধহয় নোংরা হয়ে আছে, সকালে পরিষ্কার করে দেব কোন, আজ এখানেই ঘুমিয়ে পড়ো। পিয়ন লোকটির কথার মধ্যে বেশ হৃদ্যতা আছে। বাড়িতে এসে একটাও ফোন করা হয়নি মাকে। তৃপ্তির ঢেকুর তুলে আমাকে গোয়ালের ঠিক পাশে একটা ঘর দেখিয়ে দিলেন। বললাম, রাত্রেবেলা আবার গরু গুতবে না তো? খিলখিল করে হেসে উঠল মিনু। না না, আমার গরু গুঁতোয় না, আমার বুবু ভালো। বুবু? হ্যাঁ, ও গরুটার নাম দিয়েছে, ওই গাই ওর কথা খুব শোনে, ছেলে বিয়েছে তো, তাই তার এখন বড় ঘ্যাম। বুঝতে পারলাম এখানকার মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে, পশু থেকে মানুষ, ছেলে জন্ম দিতে পারলেই তার দাম এই গ্রামে অনেক বেশি। রাত্রেবেলা যখন এসে শুলাম এই মাটির ঘরে, একটা অপূর্ব স্নিগ্ধতা অনুভব করলাম। মেঠো গন্ধ, ঝিরঝিরে বৃষ্টি, তবে খড়ের ছাউনি ভেদ করে কিন্তু বৃষ্টির এক ফোঁটা জলও ভেতরে ঢুকছে না। বিরাট ঠান্ডা লাগছে। ভাগ্যিস ব্যাগে করে মা বিছানার চাদরও পাঠিয়ে দিয়েছিল 2খানা, একটা পেতে শোয়ার জন্য, একটা গায়ে। কাজে লেগে গেল সেই দুটোই। পাজামা পাঞ্জাবিটা পরলাম। দরজা বন্ধ করতে গিয়ে দেখলাম ছিটকেনি নেই, কেমন যেন শিক মতো দেওয়া। সেটাই বন্ধ করলাম, এটাই এদের কাছে সেফটি। আমাকে একাই শুতে দেওয়া হয়েছিল। ঘরটা বেশ বড়, একটা বিছানা আছে, পাশে টেপায়া টেবিল রয়েছে, ছোট্ট একটা আয়না রয়েছে, আর ঘরের দেয়ালের ভেতরেই বেশ সুন্দর একটা গর্ত মতো করে
ওখানে প্রদীপ জ্বলছে। ঘরের ভেতরটা অসম্ভব ঠান্ডা, জানালায় সাদা রঙের পর্দা উঠছে। বেশ ভালো লাগলো আমার। শুতেই হাতে মোবাইলটা নিয়ে দেখতে পেলাম এতটুকু চার্জ নেই। এই লোকটির বাড়িতে তো কারেন্ট নেই, তাহলে কারেন্টের ব্যবস্থাও হয়তো নেই। যেই বাড়িতে গিয়ে আমি থাকবো সেখানে আবার কারেন্টের লাইন আছে তো, নাহলে তো মাকে ফোনই করতে পারবো না। মা হয়তো খুব ছটফট করছে। মোবাইলের ব্যাটারিটা বের করে জিভ দিয়ে চেটে অনেকবার চেষ্টা করলাম একটু চার্জের আনার জন্য, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। মনে মনে বললাম, মাগো তুমি চিন্তা করো না, আমি সকালে উঠেই আগে ফোনটা চার্জে দিয়ে তোমায় ফোন করব। কিন্তু মায়ের মন কু তো ডাকবেই। সকালবেলায় ঘুম থেকে উঠে বুঝতে পারলাম সারা রাত বেঘরে ঘুমিয়েছি হাঁ করে, নালমো পড়িয়ে গেছে মুখ থেকে। উঠেই ভালো করে মুখ টুক ধুতেই পিয়ন উঠে আমাকে বললেন, চলো তোমায় নিয়ে যাই। মরণ দশা, বুড়ো ভাম হতে চললো, মাথায় বুদ্ধি হলো নে। বাপু তুমি বসো দেখি, আমি চা করে দিই। মিনু খিলখিলিয়ে হাসে ওর বাপের অবস্থা দেখে। চাটা খুব সুস্বাদু ছিল, রাতের খিচুড়ির মতো। খেয়ে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ বৌদি। বৌদি বলছো কেন, বলো কাকিমা। তোমার মতো বয়সের ছেলে পেলে হিসেব মতো আমার জামাই হওয়ার কথা। আমার কথাতে মিনু খুব লজ্জা পেয়ে গেল এবং ছুটে চলে গেল ঘরে। আমি হাসলাম, হে তো আমার বোনের বয়সী। বলতে গিয়েও বললাম না। সব জায়গায় সব কথা বলা যায় না, স্থানকাল পাত্র বুঝে বলতে হয়। লোকটি আমাকে নিয়ে যাচ্ছেন, আমি ওনার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি। সঙ্গে আমার লাগেজপত্র সব রয়েছে। বললেন, ভালো সময় এসেছো, অম্বুবাচীর পুজো দেখতে পারবে, কালকেই তো হবে। তবে প্রত্যেক বছরের মতো এবছর আর বৃষ্টির দেখা নেই। কিন্তু গতকাল রাতেই তো বৃষ্টি হলো। সে তো হয়েছে, কিন্তু ও বৃষ্টি কি আর সে বৃষ্টি? টানা 5 দিন ধরে জমজমিয়ে বৃষ্টি। মাঠে চাষ করা যাবে নে, রান্না করানোর জন্য উনুন ধরানো যাবে নে। তাহলে লোকে খাবে কি? ও বাবা, যেগুলো উনুনে রান্না হয় না তাই খাবে। কাঁচা দুধ খাবে, চিড়ে খাবে, তার মুরগি খাবে, সাবু খাবে, এতেই তো হয়। ফল খাবে, সেও অম্বুবাচী লাগার আগে আনতে হবে। তা আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম তো একই। মানে আমার ঠাকুমা যেগুলো করতো দেখেছি, তারপরে যখন আর পেরে উঠতো না তখন বাবার ধমক খেয়ে সব বন্ধ করে দিয়েছিল। না 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 না, বেদবা মানুষেরও করতেই হয়, বিশেষ করে ছেলে বিয়ানো বেদবাগুলো, ওদেরকে তো মানতেই হয় ছেলের দীর্ঘায়ু কামনার জন্য। আর বউগুলোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গর্ভগৃহে পাঠানো হয় সন্তান লাভের আশায়। বুঝতে পারলাম কিছু একটা রহস্য আছে এদের কথার মাঝখানে। তবে সেই রহস্য উদ্ঘাটন করার অভিপ্রায় বা কৌতূহল ওটা দেখানো কি খুবই দরকার আমার। কিন্তু শিক্ষিত যুবক আমি, আঁতে ঘা মারে আমার এই কুসংস্কারগুলো, আমি মানতে পারি না। বললাম, দেখার খুব ইচ্ছে থাকলো অবশ্যই দেখবো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই। লোকটা আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। স্কুল থেকে 20 হাতেক দূরে এই ঘরটা। পাকা বাড়ি, ওপরে ছাদ দেওয়া, সামনে টিউবওয়েল আছে, 2টো রুম, একটা বেশ ভালো পরিপাটি রান্নাঘর, স্টোভ আছে, খোলা বারান্দা আছে। তবে বাড়িটা চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা নয়, গাছের মাঝখানে। মনে হচ্ছে রং করা হয়েছে। উনি বললেন, তুমি নতুন আসবে শুনেই করিয়ে রেখেছি জমিদারের সাহায্যে। তাছাড়া মাধবী তো সবটা করালো, ওই তো বললো। আচ্ছা, এই মাধবী দেবীকে কবে দেখা যাবে? ওই তো পুজোর সময় দেখতে পাবে। এবছর তো তার গর্ভগৃহে যাওয়ার কথা। কেন? তার কেন? ও বাবা, তার তো বয়স 23 বছর হয়ে গিয়েছে। এখানকার গ্রামের মেয়েদের 13 পরই বিয়ে তা হয়ে যায়। তারই ফটরের জন্য এখন 18 পরে বিয়ে হচ্ছে। সে যখন 23, তার বাবার নিয়মটা তো কখনো বন্ধ করা যাবে নে। কানকার কুল পুরোহিত, বয়স ওনার 82 বছরের কাছাকাছি, খুব একটা নড়াচড়া করতে পারেন না, অথচ দেবী পুজো করতে আসেন। ওনার চেলা চামুন্ডরা ওনাকে ধরে ধরে হাঁটিয়ে চলিয়ে নিয়ে বেড়ায়। উনিই তো গর্ভগৃহের পুজো করেন। বুঝতে পারলাম ডাল মে কুছ তো কালা হ্যায়। তা আপনি যে বললেন মাধবী নাকি এসব মানে না, এক কাট্টা মেয়ে মানুষ। হ্যাঁ, ওটাই তো হয়তো জ্বালা। সে তো বলেই দিয়েছে সে নাকি পুরোহিতের মুখোশ খুলে ছাড়বে। তা বলো বাপু, যে নিয়ম মেনে আসছি সেগুলো কি না মানলেই নয়? এতে তো প্রকৃতির অপমান। আর সেই কারণেই এবছর বর্ষা বাদলা নেই।
মনে মনে ভাবলাম, হায়রে কপাল, বর্ষা বাদলা নেই আমাদের মতো মহামূর্খ মানুষগুলোর জন্য। যে হারে আমরা গাছ কেটে ফেলেছি, তাতে কি আর প্রকৃতি আমাদেরকে বৃষ্টি দেবে? গাছই তো সবকিছুর উৎস। অবশ্য এদেরকে বলে কি হবে, এখানে তো আর গাছগাছালির অভাব নেই। তবে সবটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর একটা চাপ। আমাদের শহরে যদি হয়ে থাকে, এইখানে সেই প্রভাব কেন পড়বে না? এখানে এমনি এমনি বৃষ্টি হবে নাকি? দোষ করবে হাজারজন, আর ফল ভোগ করবে শুধু ওনারা, আর কেউ না। নি, ঘর পরিষ্কার হয়ে গিয়েছে। মাধবী ঠিক কেমন হবে ভাবনা চিন্তার মাঝখানে এই লোকটি হঠাৎ করে বললেন, ঘর পরিষ্কার। ঘরে ঢুকে দেখলাম, হ্যাঁ পরিপাটি। মায়ের দেওয়া বিছানার চাদরটা ভুল করে রেখে এসেছিলাম পিয়নের বাড়ি। তাকে বলতেই বললেন, সে আমার মেয়ে কেটে কুচে দিয়ে যাবে কোনো একদিন। তুমি তো এখন থাকছো বাপু, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার চিন্তা নেই, ও 3 বেলা আমি দিয়ে যাব। কিন্তু কিন্তু টাকাটা? সে তুমি যা ভালো বুঝো দিও, 150-200। 150-200 ওতে হয়? ও বাবা, তা হয় না? আমি অবাক, ভাবছি কোথায় এসে পড়লাম রে বাবা। 150-200 টাকায় গোটা মাস কাবারি, যেখানে একদিনের খরচই 150 টাকা লাগে। যাক, যা হচ্ছে হচ্ছে। সন্ধেবেলায় বসে রয়েছি। এইখানে আসার পরে ফোন চার্জে দিয়েছি, মাকে ফোন করেছি। রাতের অভিজ্ঞতার কথা আর বলতে হয়নি। মায়ের মন যেন সবটাই বুঝতে পারে। মাই আগে আগে বলেছিল, নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিকঠাক করেছিস। খিচুড়ি খেয়েছিস বল কালকে? আমরাও খেয়েছি। তুমি কি করে জানলে? ও বাবা, বাবুরে, তুই আমার থেকে যতই দূরে থাক না কেন, আমি সব টের পাই। দুপুরের খাবারটা দিয়ে গিয়েছে পিয়ন এসে, আর বলে গিয়েছে, চাদর কেচে দিয়েছে গো, ও বৃষ্টি নামলো নে, তাই শুকায়নি, শুকিয়ে গেলে দিয়ে যাবে খন। বললাম, ঠিক আছে ঠিক আছে, নতুন চাদর তো একটা পেতেই দিয়েছেন, আমার কোনো অসুবিধে হবে না। সেই দিন সন্ধেবেলায় বসে বসে নিজের হিসাবপত্র কাগজ দেখছি। স্কুল জয়েনিং আর কিছুদিন পরে। হিসেব মতো তো স্কুল খুলে যাওয়ার কথা, কিন্তু গরমটা খুব বেশি পড়েছে বলে সরকার থেকে ছুটিটা বেশি বাড়ানো হয়েছে। হঠাৎ করেই ঢাক ঢোল পেটানোর শব্দ কানে এলো। অম্বুবাচি কি লেগে গিয়েছে কে জানে। বাড়িতে থাকলে মায়ের নাচন কোন দেখতে পেতাম, কিন্তু এখন তো বাড়ি থেকে অনেকটাই দূরে। মাও হয়তো করছে পালন, যদিও বাবার পাল্লায় পড়ে ভয়ে ভয়ে সবই বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করেই, কে? আমি, মিনু। ও। দরজাটা খুলতেই দেখতে পেলাম লাল পাড় শাড়ি পরে, আলতা রাঙা পায়ে, মাথার মধ্যে এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের মালা গুজে, হাতে কানে ফুলের অলঙ্কারে সজ্জিত হয়ে আমার সামনে মিনু এসে দাঁড়িয়ে। পরনে তার লাল রঙের ঘটি হাতা ব্লাউজও আছে। হাতে আমার বিছানার চাদর দুটো আমার দিকে আগিয়ে দিয়ে সহাস্য বদনে বললে, তুমি যাবে নে পুজো দেখতে? বললাম, হ্যাঁ যাব, 2 বছর পরে আমিও যাব গর্ভগৃহে। আজকে তো মাধবীদি যাবে। শুধু মাধবীদি না, রতনের বউ যাবে, পাগলার বউ যাবে, এরা সবাই নতুন তো। নতুনরাই বুঝি এখানে যায়? হ্যাঁ, সব নতুনরা যায়। আর যে সমস্ত মেয়েদের 13 বছর হয়ে যায়, মানে যাদের ইয়ে হয়ে যায়, তারাও যায়। বুঝতে পারলাম ইয়েটা মানে মাসিক প্রক্রিয়ার কথা বলছে। তারা কি করে? তাদের গর্ভগৃহে পুজো হয়, তার পরপরই তো বিয়ে হয়ে যায়, আর বিয়ের 1 বছরের মধ্যে তারা ছেলে বিয়ায়, খুব ভালো থাকে। তো সেই পাত্রগুলো কে দেখে দেয়? কে আবার দেখে দেবে? আমাদের স্বামী দেখে দেয়। স্বামী? কে স্বামী? হুমা, মন্দিরের প্রভু স্বামী। উনি তো আমাদের মতো মেয়েদের সবার স্বামী। স্বামী? হ্যাঁ, মানে বর যেটাকে বলে। বলেই মিনু দৌড় দিল। আমি বললাম, এই দাঁড়াও, আমি যাব, এই পাঞ্জাবিটা পরে আসি। তার পায়ের গতিবেগ থামলো। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপরে বলল, তুমি দরজা বন্ধ করে এসো, আমি চলি, ওখানে পুজো পুঁতি শুরু হয়ে গেল। দৌড়াচ্ছে মিনু। আমি হাতে টর্চটা নিয়ে ওকে অনুসরণ করছি। মোবাইল ফোনটা আনতে ভুলে গিয়েছি, আনলে রেকর্ড করে রাখতে পারতাম। এই মিনু দাঁড়াও, এই দাঁড়াও। হাঁটতে হাঁটতে বুঝতে পারিনি কখন যেন একটা গাছের শেকড়ে পা বেঁধে পড়ে গিয়েছি। টর্চটা ছিটকে পড়েছে 10 হাত দূরে। ছুটতে এলো মিনু হাতে টর্চটা নিয়ে। লেগেছে? আমারই ভুল, আমি কেন দৌড়াতে গেলাম? আমার হাত দুটো ধরে সে আমাকে দাঁড় করায়, আর ঠিক সেই সময় ঢাক ঢোলের বোলটা আরো বেশি জোরে বেজে ওঠে। বুঝতে পারি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। মিনুকে শরীরের এতটা কাছ থেকে দেখে মনটা কেমন আনচান করছে। যতই আমার বোনের বয়সী হোক না কেন, ওই যে বললাম আমি পুরুষ মানুষ,
মা, বোন, বউ এরা ছাড়াও অন্য নারীর স্পর্শে কেমন যেন একটা হয়, তাই পারতে কারো গায়ে হাত দিই না। কিন্তু এই মেয়েটা তো অবুঝের মতো আমাকে স্পর্শ করছে। পাল্টা যদি আমি একটু ছুঁয়ে দিই, আর এখানকার গ্রামের লোকেরা যদি ধরে বেঁধে এই কচি মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেয়, না 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 না, এটা করলে হবে না। মনকে সামলে নিলাম। তারপরে বললাম, চলো, দেরি হয়ে যাচ্ছে। দেখলাম মিনিও আমার দিকে কেমন করে যেন তাকিয়ে রয়েছে। এই মুহূর্তটা না কাটিয়ে উঠতে পারলে কপালে অশেষ কষ্ট আছে। ঢাকঢোলের বলকে অনুসরণ করতে করতে দুটি প্রাণী এগিয়ে চলেছি। দূর থেকে শুনতে পাচ্ছি চিৎকার চেঁচামেচি হচ্ছে। মন্দিরের যিনি পুরোহিত, মানে ওদের গৃহস্বামী, তিনিও বসে বসে বেশ চিৎকার করছেন। গ্রামবাসীরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রত্যেকের হাতে ডালা রয়েছে। সেখানে অনেক বয়স্ক মানুষও রয়েছে, বিশেষত মহিলারা। টকটকে সিঁদুর আর আলতা পরে তারা নিজেদেরকে নববধূর মতো সাজিয়েছেন। আমি গিয়ে দাঁড়াতেই বুঝতে পারলাম অন্য একটা পরিবেশের মধ্যে এসে পড়েছি। মিনু আমার কাছেই ছিল, সে একটু আগিয়ে গেল, বোধহয় তার মায়ের কাছে। তার মায়ের হাতেও রয়েছে একটা ডালা, তার মধ্যে ফল, প্রসাদী আর নতুন বস্ত্র। মন্দিরের সামনে দাঁড়াতেই বুঝতে পারলাম দেবী কালীর মন্দির, যার মুখটা ঢাকা রয়েছে লাল বস্ত্রে। ওই যে ব্যক্তিটি বসে রয়েছেন হোমকুণ্ডের যজ্ঞের পাশে, উনিই বোধহয় পুরোহিত। কিন্তু এখন তো আগুন জ্বালাতে নেই। ও, উনি তো আবার পুরুষ মানুষ, ওনার জন্য সবকিছুই এলাও। আশেপাশে দাঁড়িয়ে থাকা ওনার চেলা চামুন্ডগুলো বেশ সন্ডাগুন্ডা মার্কা চেহারা, দেখেই ভয় লেগে যাবার মতো। মাধবী, মাধবী কোথায়? এতগুলো গ্রামের সুন্দরী বউ আর মেয়ের পাশে আমার কল্পনার মধ্যে সাজানো মাধবীকে আমি কিছুতেই যেন খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে দেখতে পেলাম আমারই পাশ কাটিয়ে, চোখে পাওয়ারের চশমা পরা এবং এয়ারোস্টেস স্টাইলের শাড়ি পরে একটি অত্যাধুনিক মেয়ে। পাশে রয়েছে তার বয়স্ক একটি মানুষ, যিনি হুইল চেয়ারে বসা। তাকে ঠেলে নিয়ে আসছে আরও একটি ইয়ং ছেলে। আমার খুব কাছে এসেই একটা পারফিউমের গন্ধ পেতেই বুঝতে পারলাম আধুনিকতার ছোঁয়া সম্পন্ন এই মেয়েটাই মাধবী। গ্রামের মেঠো গন্ধ ছাড়াও এর শরীরে অন্যরকম সুবাস আছে। এই যে মা, এসেছো? এসো, তোমার কপালে সিঁদুরের তিলক লাগিয়ে দি। তোমার এই শুদ্ধিকরণের অনুষ্ঠান তো অনেক আগেই হওয়া উচিত ছিল। আজ অম্বুবাচীর শুভ লগ্নে, যখন মাটি খোঁড়া নিষেধ, এই সময় মায়ের মাসিক ক্রিয়া চলে। সমস্ত দেবীরা এই সময় বিশ্রামে থাকে। এখনই তো শুদ্ধিকরণের অনুষ্ঠান, এখনই তো প্রকৃতি নারী রূপ ধারণ করেছে। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনল পুরোহিতের। তারপরে বাবার দিকে তাকিয়ে বাবাকে প্রণাম করে বলল, বাবা, আমি কিন্তু এসব করতে চাইছি না, তুমি জোর করে আমায় পাঠাচ্ছ। আমি এসব বিশ্বাস করি না। তাছাড়া আমি স্কুলের একজন শিক্ষিকা, যদি আমি এইসব কুসংস্কার মানি তাহলে বাচ্চাদেরকে আমি কি শেখাবো বলো তো? দেখতে পেলাম জমিদার মশাইয়ের মুখটা কেমন ভার হয়ে গেল। তুমি গ্রামের আর 5টা মেয়ের মতোই সাধারণ আমার কাছে। ওরা যেই নিয়ম পালন করেছে, তোমাকেও সেই নিয়ম পালন করতেই হবে। কিন্তু বাবা, আমি তো যা বলেছি করো। বুঝতে পারলাম মেয়েটি বাবার ভীষণ বাধ্য। সে চলে গেল। খোপা বেঁধে যাও। মাথার চুলগুলো তার অস্বাভাবিক রকম বড়, নিতম্ব ছাড়িয়ে গিয়েছে। বিরাট বড় একটা খোঁপা করে সে পুরোহিতের সামনে যেতেই বললেন, স্নান সেরে এসেছিস তো রে? ঘাড় নেড়ে মেয়েটি হ্যাঁ বলতেই কপালে তিলক কেটে দিল, তার গলায় পরিয়ে দিল বেলি ফুলের মালা। এসো আমার সাথে। চেলা চামুন্ডরা তার হাত ধরেছে। বিরক্তি প্রকাশ করে মেয়েটি, কিন্তু এটাই নাকি নিয়ম, এইভাবেই গর্ভগৃহে প্রবেশ করানো হয়। মেয়েটি গর্ভগৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি বললাম, কতক্ষণ চলবে এই অনুষ্ঠান? আমার পাশেই দাঁড়িয়েছিল একটি বয়স্ক বিধবা মহিলা। আমার দিকে তাকিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত মাটি খোঁড়া হবে ততক্ষণ। মানে? গর্ভগৃহে তো মাটি খোঁড়ার কাজ করা হয়। এই সময় মেয়েদের মাসিক ক্রিয়া চলে না, তাই মাটি করে দেখা হয় রক্তের রং লাল কি না। ওই মহিলাদেরকে দিয়ে তো তাই করানো হয়, নববধূদেরকে দিয়েও। মাটি খুঁড়িয়ে সেইখানকার মাটি হাতে নিয়েই তারা বাইরে বেরোবে, আর এই মাটির সঙ্গে মিশিয়ে দেবে, যাতে নতুন শস্য ভালো হয়। সেই রক্ত থাকবে ওই মাটির মধ্যে। রক্ত? হ্যাঁ। আপনিও করেছেন? হ্যাঁ, করেছি। তারপরে ছেলে হয়েছে দুটো যমজ,
তারা তো এখন আমার বিষয় সম্পত্তি আগলাচ্ছে, সব গোছাচ্ছে। বুঝতে পারলাম এসব প্রাচীন নিয়ম থেকে এদেরকে বের করাটা বিরাট কঠিন কাজ, সুতরাং চোখের সামনে যেটা হচ্ছে সেটা দেখে যাওয়াটাই শ্রেয়। তবুও কৌতূহলী মন প্রশ্ন করলাম, আচ্ছা যদি গর্ভগৃহ থেকে বেরিয়ে আসা কোনো নববধূ বা নবযুবতী রক্তযুক্ত মৃত্তিকা না আনতে পারে তখন কি হবে? আনতেই হবে, না আনলে গর্ভগৃহেই তাকে পুঁতে দেওয়া হয়। কি আপনারা সেগুলো বুঝতে পারেন? না বোঝার কি আছে, সেই মেয়ে তো আমাদের গ্রামের পক্ষে লক্ষ্মীমন্ত নয়, অলক্ষ্মীর অবতার। তাই তাকে মায়ের চরণতলাতেই মাটি করে পুঁতে দেওয়া হয়। দেখলাম মন্দিরটার গাত্র এখনো প্রাচীন সেই মৃত্তিকা দিয়ে তৈরি, মেঝেটাও মাটির। সুতরাং এই মাটির নিচে ঠাকুরের নাম করে কত সুন্দরী মেয়েদেরকে যে বলি দেওয়া হয়েছে। তবে আজকে একটি শিক্ষিত মেয়ে ঢুকেছে, দেখা যাক তার কি হয়। মেয়েটি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঢাক ঢোলের কীর্তনের সুর শতগুণ বৃদ্ধি পেয়ে গেল। আকাশ বাতাস কাঁপছে, ভেতর থেকে কোনো অস্বাভাবিক শব্দ বাইরে যাতে না আসতে পারে সেই জন্য বোধহয় এই পাকাপোক্ত ব্যবস্থা। তবে আমি নতুন, আমার ওসব কথায় বলে কাজ নেই। ঘন্টা দুয়েক পর দেখলাম ওই পণ্ডিত মহারাজ বেরিয়ে এলেন, মানে পুরোহিত মানুষটি, আর তার চেলা চামুণ্ডরাও তাকে নিয়ে এলেন। ওনার মুখটা বেশ ভার। জমিদার মশাই তাকিয়ে রয়েছেন ওনার চোখের দিকে। কি বলবেন, তবে উনি এসেই বসে পড়লেন হোমকুণ্ডের সামনে, জোরে জোরে মন্ত্র উচ্চারণ করলেন। কিন্তু কিন্তু কিরকম হলো ব্যাপারটা? আমি সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাধবী নামে মেয়েটি ঢুকলো, ও আর বেরোলো না কেন? তাকে পুঁতে দেওয়া হয়েছে। কি আপনারা এইসবে প্রশ্রয় দেন? মেয়েটি বোধহয় অসতী, তাই তার মাটি খোঁড়ায় রক্তপাত হয়নি, সেই কারণে। আমি জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছেন ওই পুরোহিতের দিকে। পুরোহিত জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে, যেন তার কানে কোনো শব্দই প্রবেশ করছে না। বেশ খানিকক্ষণ জমিদার মশাই হুইল চেয়ারে বসে চোখের জল মুছতে মুছতে স্থান পরিত্যাগ করলেন। একে একে প্রত্যেকটি মানুষ চলে গেল। অর্থাৎ এই বছর আর মাটি খুঁড়ে রক্তযুক্ত মৃত্তিকা মাটিতে লাগানো গেল না, আর বেরোলো না সেই মেয়েটিও। অর্থাৎ কিছু একটা ঘটবে এই বছর। অন্তত পুরোহিত মশাই তো এমনই বার্তা দিয়েছিলেন। হয়েছিল তাই। সেই বছর শস্য উৎপাদনের পরিমাণ অনেক কমে গেল। সকলে মিলে জমিদার মশাইকে বিভিন্ন ধরনের কুমন্তব্য করতে থাকলেন ওনার মেয়েকে নিয়ে। কিন্তু মাধবীকে আমার আর দেখা হলো না। ওই একবারের চক্ষু দেখা, তারপরে সবটা শেষ। অভিকের কথা অবাক হয়ে শুনলাম। আমার সাথে অভিকের পরিচয় হয়েছে আজ বছর 5 হলো। এই গ্রাম থেকে অভিক বেরিয়ে গিয়েছিল পরের বছরই, পোস্টিং হয়ে গিয়েছিল। সেইখানেই ওর সাথে আমার পরিচয়। সবসময় দেখতাম অভিক কেমন যেন অন্যমনস্কতার মধ্যে থাকে। বিশেষ করে এই অম্বুবাচীর দিনটা এলে ওর ভেতরে চিন্তা আরো বৃদ্ধি পায়। কি সব যেন ভাবে, বিড়বিড় করে। আজকে জোর করে চেপে বসতেই কথাগুলো বলল। চল না তাহলে আরেকবার ওই গ্রাম থেকে ঘুরে আসি। তুই কি পাগল হয়েছিস? আমি আর যাই? আমি খুব ভালো করেই জানি ওই পুরোহিত ঠিক কি করে। কি আর করে? মেয়েদের ইজ্জতের সঙ্গে খেলা করে। যেই মেয়েটি নিজের শরীরটাকে নষ্ট করতে দেয় না, তাকে হয়তো খুন করে মেরে ফেলে, আর তারপর তার শরীরটাকে পুঁতে দেওয়া হয়। তুই একদম শিওর? অবশ্যই, না হলে সেই নিষিদ্ধ কাজকর্মগুলো জমিদার মশাই নিজেও জানেন। তুই বুঝতে পারছিস না? কিন্তু এটা তো ক্রাইম অভিক। জানি, এমন ক্রাইম অনেক জায়গাতেই হচ্ছে ভাই, কিন্তু বলার মতো লোক কোথায়? আর তুই আমি প্রতিবাদ করলেই হলো? আমাদের কাছে তো কোনো সাক্ষ্য প্রমাণও নেই যে। কথাটা বলতে গিয়ে অভিক চুপ হয়ে গেল। আমি বললাম, বল, কি বলছিস বল। একটি মেয়ে আছে। কে? যদি তার বিয়ে না হয়ে গিয়ে থাকে। কে বলতো? ওই পিয়নের মেয়েটা। কিন্তু তুই যে বললি ওর বয়স তখনই 15-16, এতদিনে তো 20 হয়ে গিয়েছে হয়তো। হলেও বা পিয়ন ছোট বয়সে মেয়েকে কি বিয়ে দিতে রাজি হয়েছিল? আমি তো ছিলাম একটা বছর, অন্তত সেই বছর তোর বিয়ে হয়নি। যাবি তাহলে? হ্যাঁ,
গেলে মন্দ হয় না। বিয়ে হয়ে গেলেও তো কোনো ব্যাপার না, নববিবাহিত বউদেরকেও তো নিয়ে যাওয়া হয়। তুই কি করতে চাইছিস বলতো অভিক? কিচ্ছু না, একটা ছোট্ট ক্যামেরা মেয়েটার গায়ে লাগিয়ে দিতে হবে। স্পাই বলতে পারিস, সেটাই। তাহলে আর দেরি কেন, চল। আসলে দেখ, মাধবীর বিদেহী আত্মা যেন এখনো আমাকে তাড়া করে বেড়ায়। মুহূর্তে মুহূর্তে স্বপ্নে আমি ওকে এখনো দেখতে পাই। ওর সাথে আমার ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না, শরীরের কোনো সম্পর্ক ছিল না, অথচ মেয়েটা কিভাবে যে উধাও হয়ে গেল। তাহলে ওর আত্মার রহস্যভেদ করতে আমাদেরকে ওই গ্রামে যেতেই হবে অভিক, তুই চল। অভিককে রাজি করিয়ে আবার নিয়ে এসেছি এই গ্রামে। নামটা যতটা সুন্দর এই গ্রামটার, ভেতরে বয়ে যাওয়া ক্ষতটা ততটাই বেশি কঠিন। পিয়নের খোঁজ খবর করতে খুব একটা বেগ পেতে হলো না। জানতে পারলাম পিয়ন এখনো বেঁচে আছে, তবে শরীরে তার অসংখ্য রোগ। বউ মারা গিয়েছে বছর 2 আগে পক্ষাঘাতে। মেয়েটির এখনো বিয়ে হয়নি, সুতরাং এই মেয়েটি এখন আমাদের তুরুপের দাস। মিনু করে ডাকতেই এলো আমাদের সামনে সেই নারী মূর্তিটি। অভিকের বলা মতোই মেয়েটি সত্যি অপূর্ব সুন্দরী। তার শরীর থেকে আমার চোখ সরছে না। আগের থেকে তার রূপ লাবণ্য 10 গুণ বৃদ্ধি পেয়েছে। একটু ভয়ে ভয়ে আছে। কেমন আছো মিনু? ভালো, তুমি কেমন আছো? মেয়েটি এগিয়ে এলো। দেখলাম অভিকের পাশে বসলো। আমাকে যেন দেখেও দেখছে না। অভিক বলল, আমার বন্ধু সঞ্জয়। হাসলো মেয়েটা। মুক্তোর মতো ঝকঝকে দাঁত, দেখে মনে হবে না বয়স 20-এর কাছাকাছি। বুঝলে, বয়স হয়েছে, সুপাত্রও পাচ্ছি না, হাঁটাচলাও করতে পারি না, গা গতরে ব্যথা, চাকরিটাও চলে গিয়েছে। সেই বছর, তোমার মনে আছে তো? তারপর থেকে এই গ্রামে আর কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে? জিজ্ঞেস করতেই লোকটি বেশ উঠে চড়ে বসলো, নড়ে চড়ে বসে বলল, হ্যাঁ, এরপরে তো 3-3টে বউ পোয়াতি হলো। এরপরে আবার গ্রাম ঠিক হয়ে গেল। তবে সেই জমিদার মশাই মারা গিয়েছে। ওনার ছেলে আর পণ্ডিতজি এখন অম্বুবাচীর পুজোটাকে সামলায়। ও আচ্ছা আচ্ছা, তো এবছর কে যাবে? এবছর তো আমার মিনুর যাবার পালা। 18 তো হয়েছে, বেশ কয়েক বছর হলো। মেয়ে আমার বয়ের চোটে যেতে চায় না। আমি বলেছি, দেখ মা, তুই গিয়ে মাটি কুড়বি। তোর খোঁড়া মাটিতে যদি রক্ত থাকে তাহলে সেই মাটি শুদ্ধ হবে। মেয়ে তো কান্নাকাটি করছে। আমরা একটু বোঝাবো? হ্যাঁ বাবা, পারলে একটু বোঝাও। এ হলো শুদ্ধিকরণ, আত্মার শুদ্ধিকরণ, দেহের শুদ্ধিকরণ। কেন বোঝে না? আমি তো বুঝি না। মিনুকে ডাকলাম, ওকে যা বলার বললাম। ও চুপচাপ আমার কথাগুলো শুনলো, কিন্তু একটা ভয় ওর মধ্যে কাজ করছে। তুমি ভয় পাচ্ছ কেন বলো তো? আমার ভয় লাগছে। কেন? আমার মনে হচ্ছে ওখানে খারাপ কিছু হয়। কেন? তুমি কি কিছু দেখেছো? হ্যাঁ, আমার বন্ধু রজনীর আগের বছর বিয়ে হলো। অষ্টমঙ্গলায় যখন এলো তখনই অম্বুবাচী পড়েছে। আষাঢ়ের শুরুতে বিয়ে হয়েছে, একদম লাস্টের ডেটে, ওই জ্যৈষ্ঠের শেষের দিকে। অষ্টমঙ্গলায় বাড়ি এসে অম্বুবাচীর দিন সেই যে গর্ভগৃহে ঢুকলো, তারপর যে বেরোলো হাতে রক্ত মাটি নিয়ে, সেই থেকে চুপ, কারোর সাথে কথা বলে না। চোখের মধ্যে ভয়, আর বারবার নিজের পেটের মধ্যে হাত বুলোয়। এর পরপরই তো ছেলে বিয়ালো। ছেলেটাও কেমন যেন মরা মরা, দেখে মনে হয় হাঁ ভাতারে ঘরের বুড়ো বাপের বর। অথচ ওর বরটা কিন্তু জোয়ান তাগড়াই। তার যে এমন একটা বুড়োপানা ছেলে হবে এ গ্রামের কেউ আশা করেনি। এজন্য আমার ভয় করছে, আমি যাব না। কান্নাকাটি করে ফেললো মিনু। ইচ্ছে করছিল ওকে বুকের মাঝখানে জড়িয়ে ধরি। সঞ্জয় হাঁ করে তাকিয়ে সে বলল, আহা, তো তুমি চিন্তা করো না মিনু, তোমাদের সঙ্গে তোমার সাথে আমরা আছি। এই দেখো। এতে কি দাদা? এটা একটা ক্যামেরা। তুমি গলায় একটা মালা পরবে, তার মধ্যে এটাকে আটকে দেবো আমরা। ভেতরে যা যা হচ্ছে আমরা সব দেখতে পারবো, এমনকি গ্রামের মানুষেরাও দেখতে পারবে। তাদেরকে তো দেখাতে হবে অম্বুবাচীর নিয়ম রীতি পালন করতে গিয়ে মন্দিরের গর্ভগৃহে যে কি হচ্ছে, এটা সকলকে তো বলতে হবে। প্রথম মিনু ভয় পেলেও আমাদের কাছে আশ্বস্ত হয়ে সে রাজি হলো।
আমরাও দেখলাম এই সুযোগ, এই অবস্থায় মেয়েটাকে দিয়ে কাজটা করাতেই হবে। অন্তত এ সমস্ত কুসংস্কারগুলো মানুষের জীবন থেকে মুছে ফেলতে হবে। বলতে বলতে দিন চলে এলো। আমরা পিয়নের বাড়িতেই ছিলাম। ওই দিন মিনুকে গঙ্গা জলে স্নান করানো হলো, আরো কত কি, আতর মাখানো হলো, নতুন শাড়ি পরানো হলো। এবার তাকে নিয়ে যাওয়া হবে গর্ভগৃহের ভেতরে। আমরা আমাদের প্ল্যান মাফিক ওর গলায় পরিয়ে দিলাম সেই গোপন ক্যামেরাটা, যেটা আমাদের মোবাইলের সাথে সরাসরি কানেক্ট করা। জানি কিছু একটা তো দেখতেই পাবো, সেই আশাতেই বুক বেঁধেছি আমরা দুই বন্ধু মিলে। মিনু, কোনো ভয় নেই, তুমি যাও। মিনুর চোখের জল আমাদেরকে ভাবালো বেশ খানিকটা। মেয়েটা ভয় পাচ্ছে, কিন্তু এই ভয়টাকে জয় করতেই হবে। আমাদেরকে জানতে হবে এক্স্যাক্টলি কি ঘটছে এখানে। মিনু গেছে ভেতরে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। ঢাক ঢোল বাজছে বিরাট জোরে জোরে। কোনো মানুষের যেন পিন পতন নীরবতায় সব কিছু ভেঙে চুরমার করে ফেলছে ওই ঢাক ঢোলের শব্দটা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কাটছি দাঁতে। হঠাৎ করে মন্দিরের গর্ভগৃহের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসছে দৌড়াতে দৌড়াতে মিনু। তার শরীরে বস্ত্র নেই, গলার ক্যামেরাটা ওই মালার আকারে তখনও ঝুলছে। তার কপালে সিঁদুর লেপটে গিয়েছে, মাথার চুল এলোমেলো। হোমকুণ্ডের আগুনের সামনে ঝাঁপিয়ে পড়ল মিনু। গ্রামে হই হই কাণ্ড পড়ে গেল। আমরা সবাই ওকে বাঁচানোর জন্য ছুটতে যাব। গর্ভগৃহ থেকে সেই পুরোহিত মশাই তুড়তুড়ে বুড়ো বেরিয়ে এসে হাত উঁচু করে আমাদেরকে সাবধান করলেন, না করলেন যেতে। বললেন ওর ভস্মীভূত হয়ে যাওয়া শরীর থেকেই নাকি আসল মৃত্তিকা জয় হতে পারে। ওর শরীর থেকে রক্তক্ষয় হওয়া বাঞ্ছনীয়। ওর হাতের মৃত্তিকায় নাকি কিছুতেই মাটি থেকে লাল রক্ত বেরোয়নি। সুতরাং এখন ওই দেহ দানের মাধ্যমেই সমস্ত প্রাপ্তি। আমার মাথায় রাগ চলে গেল। বললাম, অশিক্ষিতের মতো কথা বলছেন কেন? একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলার মধ্যে আপনারা কি পান? চল তো সঞ্জয়। আমাদের দুই বন্ধুকে আগাতে দেখে মিনুর বাবাও সাহস পেল। উনিও কাঁদতে কাঁদতে এগিয়ে এলেন। আর আমাদের তিনজনকে এগিয়ে আসতে দেখে গ্রামের গৃহবধূরাও পিছু পা হলো না, তারা এগিয়ে এলো। মিনুকে ধস্তাধস্তি করে তোলা হলো। আগুন লেগে গেল অনেকেরই গায়ে, তবুও সবাই মিলে কাদা মাটিতে নিজেদেরকে লেপে বর্ষার বৃষ্টিতে বেশ সুন্দর করে ধুইয়ে ফোসকা পড়া গায়ে কাঁপা কাঁপা কণ্ঠে মিনু বলল, আমার জীবনটা শেষ করে দিয়েছে বলে হাতের মুষ্টিবদ্ধ ক্যামেরাটা আমাকে ধরিয়ে দিল। আগুনে পুড়লেও ক্যামেরার কোনো ক্ষতি হয়নি। বললাম, সঞ্জয়, তুই এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমাদের সঙ্গে গাড়ি আছে। গাড়ি নিয়ে গিয়েছিলাম। মিনুর বাবাকে সমেত বেশ কয়েকজন গ্রামবাসী মিলে মিনুকে নিয়ে গেল স্থানীয় হাসপাতালে। ওর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার। এই 5 বছরে গ্রামে অনেক উন্নতি হয়েছে, কিন্তু এইসবের উন্নতি হয়নি। হাতে ক্যামেরাটা সকলের কাছ থেকে আড়াল করলাম আমি। ছোট্ট জিনিসটা, এটার সঙ্গে আমার কম্পিউটার আপলোড করতে হবে, তারপরে দেখতে হবে এক্স্যাক্টলি ভেতরে কি ঘটেছে। কিন্তু না, আমার মোবাইলের সঙ্গেই তো কানেক্ট করা ছিল। এতক্ষণ আমি মোবাইলটা কেন অন করিনি? মাথায় বুদ্ধি কেন খেললো না আমার? তাড়াতাড়ি ফিরে এলাম পিয়নের ঘরে। ততক্ষণে পুরোহিত মশাই সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গিয়েছেন, গর্ভগৃহের দরজা বন্ধ করে দিয়েছেন, আর বৃষ্টিটাও সেই নেমেছে। সঞ্জয় ফোন করে বলল, মিনুর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, তবে গ্রামবাসীরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রয়েছে পুরোহিত মশাই এবং তার সাঙ্গপাঙ্গর ওপরে। এমন নিয়ম তো ছিল না যে মেয়েগুলোকে আগুনে পুড়ে মরতে হবে। ক্যামেরা অন করে দৃশ্য দেখতে দেখতে আমি ঘেমে স্নান করছি। গর্ভগৃহে প্রবেশ করানো হলো মিনুকে। তাকে বসানো হলো দেবীর ঠিক সামনে, আর সেই সিংহাসনের সামনে পঞ্চভূত আসনে বসে রয়েছে সেই পুরোহিত মশাই, যার গা হাত পা টিপে দিচ্ছে তার সাঙ্গপাঙ্গরা। মিনুকে উপদেশ দেওয়া হচ্ছে একে একে পুজো আচ্ছা করার জন্য। সে পুজো করছে। তার হাতে ছোট্ট একটা যন্ত্র, যেটা দিয়ে তাকে মাটি খুঁড়তে বলা হচ্ছে দেবীর সামনে। সে মাটি খুঁড়তে শুরু করলেই আচমকা তাকে পেছন দিক থেকে ধরে তার নাকের কাছে কি একটা শোকানো হলো, আর সঙ্গে সঙ্গে মিনু ঢলে পড়ল মাটির ওপরে। এরপরে পুরোহিত মশাই নিজের শরীর থেকে বস্ত্র খুললেন, তার সাঙ্গপাঙ্গরাও খুললেন। সহাস্যবদনে তিনি বললেন, প্রসাদ ভক্ষণের সময় এসেছে বৎসরা, প্রসাদ ভক্ষণের সময় এসেছে, চলে এসো। প্রসাদ? কিসের প্রসাদ দিচ্ছেন উনি? মিনুর শরীরের ওপরে চেপে বসলেন পুরোহিত মশাই। বুড়ো বয়সে শরীর জাগছে না, অথচ মনে তৃপ্তির কত ফোয়ারা। মিনুর উড়ু দুটোকে ফাঁকা করতে বলল সেই দেহরক্ষী দুটোকে।
দুইজন হাত চেপে ধরে রেখেছে আর দুইজন মিনুর পাটা। মিনুকে সম্পূর্ণভাবে নগ্ন করা হয়েছে, তার শরীরটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। এদিকে সামনেই রয়েছে মা কালী, যিনিও নগ্ন, তবুও ওনাকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আর ওনার সামনে ওই একই নারী শরীর বহনকারী একটি নারীকে দেখা দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে অসম্ভব লোলুপতা এবং কামুকতা। পুরোহিত মশাই হাতে একটা ছোট্ট কাঁটালি নিলেন, দুই উরু প্রসারিত মিনুর সেই গোপন কুঞ্জে সজোরে প্রবেশ করালেন। মিনু গোঁ গোঁ করে কেঁপে উঠল আর কেঁদে উঠল। হ্যাঁ রে, এ দেখি সতী নয়, অসতী। এ তো রক্তপাত হলো না। অর্থাৎ এটা দিয়ে সতীচ্ছেদ করা হয়, তারপরে রক্ত বের করে সেই মাটি মেয়েগুলোর হাতে দিয়ে মৃত্তিকার সঙ্গে মিলিয়ে শস্য উৎপাদন করা হয়। মনে পড়ে গেল মাধবীর সঙ্গে হওয়া নৃশংস সেই হত্যালীলার কথা। তার মানে মাধবী হয়তো অজ্ঞান হয়ে গেলেও সে কিছুটা বোধ বুদ্ধি রেখেছিল, এবং তার উপরে এই ধর্ষণ ক্রিয়া চালার পর সে সবাইকে বলে দিতে চেয়েছিল বলেই তাকে খুন করে গর্ভগৃহে পুঁতে দেওয়া হয়েছে। যেটা যেটা করা হচ্ছে প্রত্যেক বছর যে সমস্ত মেয়েরা ক্ষিপ্র হয়ে ওঠে তাদের বিরুদ্ধে, যারা সত্যিই মা কালীর রূপ ধারণ করে নগ্ন অবতারের সামনে এসে দাঁড়ায়, তখন সেই পৈশাচিক লোকগুলো নগ্ন রূপটা দেখে লোলুপতার দৃষ্টি না হয়ে বরং কামাতুর ভীত কুত্তায় পরিণত হয় আর আঁকড়ে কামড়ে খায় ওদেরকে, পুঁতে দেয় মাটিতে, যাতে কোনো প্রমাণ না থাকে। মিনু অসম্ভব চিৎকার করছে, বোধহয় ভালো করে সে অজ্ঞান হয়নি। এরপরে এক একটা চালাচামুন্ড তাকে ইচ্ছে মতো ভোগ করে, যেন ফেলে দেওয়া সম্পত্তি যে যার মতো চেখে দেখতে পারলেই হলো। কেউ মিনুর গায়ে, কেউ মিনুর বুকের ওপরে, কেউ মিনুর উদরে, কেউ বা মিনুর দুই জনির মাঝখানে নৃশংসভাবে হত্যালীলা করছে। একবারে দুজন করে, তিনজন করে, এমনকি পুরোহিত মশাই তার মুখগহ্বরটাকেও শান্ত দিচ্ছে না। তারা প্রত্যেকে মিনুর শরীরের ওপরে বর্ষণ করছে তাদের ভেতরে জমে থাকা কামরসের দ্বারা। মিনু কাঁদছে, হাত জোর করছে, তার সম্পূর্ণ সেন্স চলে এসছে এবং সে বুঝতে পারছে তার উপরে কি হচ্ছে। একটা সময় একটা দেহরক্ষী তার গলা থেকে লকেটটা ছিন মারতে গেলেই সে চিৎকার করে ওঠে, না, হেঁটে না, হেঁটে না। দেহরক্ষীর সন্দেহ হয়, মিনুকে সে চড় মারে। মিনুর ওষ্ঠ বেয়ে দাঁতে লেগে ঠোঁটটা কেটে যায়, টপ টপ করে রক্ত পড়ে সেই ঠোঁটের কোনা বেয়ে। বুঝতে পারে গলায় লাগানো কিছু একটা বস্তু যেটা প্রমাণ সাপেক্ষ। তাড়া করে তারা। মিনু দৌড়াচ্ছে মন্দিরের ভেতরের চত্বরে। মা কালীকে চারিদিক থেকে বেষ্টন করে নগ্ন অবস্থায়, সে হাঁটতে পারছে না, তার উরু বেয়ে রক্ত পড়ছে। আর এবার সত্যি সত্যি অম্বুবাচীর মৃত্তিকা দেবীর রক্তে না হোক, মানব দেবীর রক্তে লাল হয়ে যাচ্ছে। প্রতিবার মেয়ে হয়ে জন্মানোর পরই এই অত্যাচার সহ্য করতে হয়। ছেলে জন্ম দিলে ভালো, মেয়ে জন্ম দিলেই সব গেল। আবার কি, বিধবা হলেও সেই নিয়ম একমাত্র মেয়েদেরকেই পালন করতে হয়, আর বেটা ছেলেদের তাদের কোনো ব্যাপারই না। আসলে এই সমাজ সংস্কারকরা যারা বিধিবিধান তৈরি করেছিল, তারা কখনোই কোনো মেয়েকে সামনে নিয়ে বিধি তৈরি করেনি। তারা নিজেদের পৌরোহিত্য বজায় রাখার জন্য নিজেরা পুরোহিতগিরি মারতে গিয়ে সবটা করেছে নারীদের বিরুদ্ধে। আমরা পুরুষ হয়ে যদি এইসব নারীদেরকে সাহায্য করার জন্য না গিয়ে আসি, তাহলে আর হবে কি করে? একই মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি, কারণ আজকে উনুনে রান্না করা খাবার খাওয়া যাবে না। কাঁচা দুধ, সাবু, এইসব কি আর পেট ভরাতে পারে? পেট খারাপ করতেই বা কতক্ষণ? মিনু দৌড়াতে দৌড়াতে একসময় দরজা ছিটকানি খুলে বেরিয়ে আসে। আজকে মনে হচ্ছে মা কালীর মুখটা, তার জিভটা শত সহস্র বিস্তার করে রেখেছে ওই পাষণ্ডগুলোর রক্ত পান করার নেশায়। আমার ভিডিও দেখতে দেখতে হাত পা কাঁপতে শুরু করে। আমি সত্যি বুঝতে পারিনি। কিছুটা আঁচ হয়েছিল আমার, কিন্তু এতটা নৃশংস আমি বুঝতে পারিনি। সর্বপ্রথম কাটারি দিয়ে দেখা হয় মেয়েদের সতীচ্ছেদ, তারপর তাদের উপরে অত্যাচার। মা, এ তোমার কেমন লীলা? বুঝতে পারলাম আমার দরজার কাছে কেউ একটা কড়া নাড়ছে। আমার কাছে রাখা এই মোবাইল আর এই ক্যামেরা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ভয়ে ভয়ে ও দুটোকে লুকিয়ে রেখে দরজা খুলতেই দেখতে পেলাম না, পিয়ন মশাই দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আমাকে উদ্ধার করো বাবা, আমার মেয়েটার জীবন শেষ হয়ে গিয়েছে।
ওকে বাঁচাও, ওকে ধর্ষণ করা হয়েছে। কান্নাকাটি শুরু করলেন তিনি। বললাম, আমার কাছে প্রমাণ আছে, আপনি ভয় পাবেন না। আমি আমি এইসব দিয়ে আপনার মেয়েকে ঠিক। পেছন ঘুরে তাকিয়ে দেখি আমাকে দেহরক্ষীরা অলরেডি ঘিরে ফেলেছে। আপনি নিজের মেয়ের? আমায় ক্ষমা করো বাবা, আমার গ্রামের পুরনো নিয়ম, এই নিয়ম আমি কখনো অমান্য করতে পারবো না। তাই বলে আপনার মেয়েকে রেপ করেছে পুরোহিতরা, তা সত্ত্বেও আপনি? প্রমাণগুলো আমাদের দিন, ওগুলো মায়ের পায়ে অর্পণ করতে হবে। মা? যেই মায়ের অম্বুবাচীর নিয়মের নাম করে আপনারা এসব কুৎসা করে যাচ্ছেন, আপনাদের লজ্জা করছে না? আমার মাথায় সজোরে কিছুর একটা বাড়ি পড়তেই আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর থেকে আমার জীবনে কেটে গিয়েছে 30টা বসন্ত। আমার বয়স এখন শেষের দিকে। হুইল চেয়ার আমার জীবন। জীবনে কোনোদিন বিয়ে করিনি, পোস্টিং হয়ে গিয়েছে অন্য জায়গায়। সঞ্চয়ের কোনো হদিশ পাইনি আর। সে আছে না গেছে, মিনুও কেমন আছে বলতে পারবো না। তবে আমাকে সত্যি মা বাঁচিয়ে দিয়েছে। ভাগ্যিস সেই দিন সেই মুহূর্তে বাবা মা আমার কাছে গিয়েছিল। সম্পূর্ণ ঘটনা না জানলেও কিছুটা আঁচ করতে পেরেছিল এবং রাতারাতি আমাকে নিয়ে পিয়নের বাড়ি থেকে চলে এসেছিল বাবা। শরীরটা পড়ে গেলেও যেহেতু শিক্ষক, তাই চাকরিটা আমার যায়নি, কিভাবে যেন টিকে গেছে। আমি জানি না আমার এই লেখা কেউ কোনোদিন পড়বে কিনা। যদি পড়ে তাহলে বলবো ওই গ্রামে একবার গিয়ে থাকতে, দেখতে সেখানে এই প্রাচীন রীতি আজও অটল আছে কিনা। অম্বুবাচীর গর্ভগৃহে ঘটে যাওয়া নারী জরায়ু থেকে বেরোনো প্রথম রক্তের ধারা, যা নাকি মৃত্তিকাকে। আমি চুপ করে যেতেই আমার দিকে বৈভব ফিরে তাকালো। পাশেই বসে আছে ওর স্ত্রী আশা। আমাকে বলল, আপনার অভিজ্ঞতা অনেক, তবুও বলছি ওই নিয়মগুলো না মানলেই কি নয়? মানে বিধবা মানুষের জীবনে তো রং থাকে না, তার উপরে আচার বিচার না মানলে কি করেই বা চলবে? তারা বিধবা হয়েছে তাদের নিজের দোষে, স্বামীকে খেয়েছে তাই। এরপরে ছেলে সন্তান হলে তাকে বাঁচানোর দায়টা তো মায়েরই থাকে, তাই না? সুতরাং নিয়ম তো মানতেই হবে, সে আপনি যাই বলেন না কেন। আমি বরং আসি, হ্যাঁ, আমার শাশুড়িকে দেখি গিয়ে ফল পাকড়গুলো দিয়ে আসি। তো খাবেন, নিয়ম তো পালন করতে হবে। মনে মনে ভাবলাম, হায় রে, মেয়ে হয়েই যদি মেয়েদেরকে এমনভাবে করিস, কুৎসা, রটনা, মিথ্যে লাঞ্ছনা, তাহলে আমি কেন? আমার 14 গোষ্ঠীর ভাগ্যে নেই এই সমাজকে পরিবর্তন করব। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।